আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি 32। পরিশেষে ওপারে অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। দর্শক, যে ভিডিও দিয়ে আপনারা এই ভিডিওটা দেখা শুরু করলেন, সেখানে সার্জিস আলমকে বঙ্গবন্ধু সম্পর্কে এক গাদা প্রশংসা করতে শোনা যাচ্ছে। একগাদা যখন প্রশংসা করতে শোনা যাচ্ছে এবং সার্জিস আলমের ব্যাপারে অভ্যুত্থান পরবর্তী সময়ে গত 14 মাসে আওয়ামী লীগের সঙ্গে, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার যে হাজারো ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, সেই সার্জিস আলম এবার তিনি ঘোষণা দিলেন যে অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা এনসিপি করতে পারবে না, এনসিপির কমিটিতে আসতে পারবে না। ব্যাপারটা খুবই মজার, মানে যারা এর আগে আওয়ামী লীগ করেছে তারা এনসিপিতে আসতে পারবে না, এবং যারা মানে এই অভ্যুত্থানের আগেও যারা নানাভাবে অনলাইন অফলাইনে অ্যাক্টিভ ছিল তারাও আসতে পারবে না, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। তার মন্তব্যের প্রেক্ষিতে তিনি কি বললেন অ্যাকচুয়ালি, এবং তিনি আগে কি করেছিলেন, অভ্যুত্থানের পূর্বে, অভ্যুত্থানের 2-3 মাস আগেও তার ছাত্রলীগের সঙ্গে কি কি কর্মকাণ্ড ছিল, সেগুলো নিয়ে যে গত 1 বছর বা 14 মাস ধরে আলোচনা হলো, সেগুলো কি মিথ্যে হয়ে গেল কিনা, কিংবা তার ব্যাপারে বিশেষ কোনো আইন জারি করার ব্যাপার তিনি বললেন কিনা, একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ভিডিওর শুরুতেই বঙ্গবন্ধুর একগাদা প্রশংসার অংশটা, সামান্য একটা অংশ দেখেছেন, নিশ্চিত করেই সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। যদিও সেই ভিডিও মানে যেটুকু দেখলেন সেটা একটা মানে বিতর্ক আলোচনাই তিনি বলেছিলেন বলে তিনি বিভিন্ন সময়ে যুক্তি খণ্ডন করেছেন। আমি কোনো বিতর্কে যদি অংশগ্রহণ করি, তাহলে আমি বিতর্কের যে পক্ষে কিংবা বিপক্ষে যে অবস্থানটা আমার হবে, সেই অবস্থানটা কি আমি আমার নীতিবিরুদ্ধ অবস্থান করব? এটা হচ্ছে নাম্বার 1 প্রশ্ন। আমাকে যদি বলা হয় যে কোনো একটা বিতর্ক হচ্ছে, আপনি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের, রাজাকার, আলবদর, আল শামস, তাদের পক্ষে হয়ে আপনি কথা বলবেন, আপনার রোলটা হচ্ছে তাদের পক্ষে বলা, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিপক্ষে বলা। আমি কি বলবো? আমাকে দিয়ে কি সেটা বলানো সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব নয়। সচেতন একজন মানুষ, অসচেতন মানুষ হলে সেটা ভিন্ন কথা, অসচেতন মেধাহীন মানুষ হলে ভিন্ন কথা। কিন্তু সার্জিস আলম তো সচেতন মানুষ এবং মেধা সম্পন্ন একজন মানুষ এবং রাজনীতিবিদ, এবং তিনি রাজনীতিতে বেশ ইদানিং নাম ডাক ছড়িয়েছেন। যদিও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে পুরনো ওই শোডাউনের রাজনীতিতেই তাকে দেখা গেছে, সে ব্যাপারে তিনি সরি বলেছেন, সরি বলার পরে আবার 1,500 মোটরসাইকেল শোডাউনও করেছেন। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি বঙ্গবন্ধুর প্রশংসা মাখানো এই ভিডিওটা যখন দেখলেন, তখন আজকে প্রথমে যমুনা টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিন। বলা হচ্ছে যে অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে নয়। সার্জিস, যমুনা টেলিভিশন এইভাবে শিরোনাম করেছে। এভাবে যখন শিরোনাম করেছে তখন তিনি কি বলেছেন একটু ভিডিওটা কি শুনে আসবেন, একটু শুনে আসুন। 24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোন আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। তিনি কৌশলে যেটা বললেন সেটা হচ্ছে যে অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগে পোস্টেড ছিলেন এমন কেউ এনসিপিতে আসতে পারবে না, কিংবা এনসিপির নেতৃত্বে আসতে পারবে না, এনসিপি করতে পারবে না। খুবই টেকনিক্যাল একটা ব্যাপার। অর্থাৎ তিনি পোস্টেড শব্দটা উল্লেখ করেছেন যে পোস্টেড কেউ আসতে পারবে না।
তাহলে নিজেকে দায়মুক্ত করা হলো, নিজের ব্যাপারে এক ধরনের ইনডেমনিটি দেয়া হলো। খুবই সচেতনভাবে, খুবই চতুরভাবে তিনি বোধহয় এটা উপস্থাপন করে নিজের ব্যাপারে যেন আলোচনা না হয় সেই জন্যই এই ধরনের কৌশলী শব্দ প্রয়োগ হতে পারে। কিন্তু তিনি শব্দ প্রয়োগ যেভাবেই করুন না কেন, মূলত তিনি কি বোঝাতে চাইলেন, যদি আমি তার কৌশলী শব্দ প্রয়োগটা বাদ দিই তাহলে মূলত তিনি কি বোঝাতে চাইলেন? মূলত বোঝাতে চাইলেন যে এই গত বছর জুলাই আগস্ট যে অভ্যুত্থান, তার আগে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে তারা এনসিপিতে আসতে পারবে না। মানে অন্তত উল্লেখযোগ্য সমর্থক তো সারা বাংলাদেশে কোটি কোটি সমর্থক রয়েছে। যদিও আমাদের প্রধান উপদেষ্টা এটা বলেছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা তিনি বিশ্বাস করেন না। সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় প্রধান উপদেষ্টার কথাকে যদি আমরা মেনে নিই তাহলে বাংলাদেশে মাত্র হাজার হাজার সমর্থক থাকতে পারে কিংবা শত শত সমর্থক থাকতে পারে আওয়ামী লীগের, সেটা ভিন্ন তর্ক, সেটা একটা জরিপের অংশ হতে পারে, সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু সার্জিস আলম যেটা বললেন যে বিতর্কটা উস্কে দিলেন সেটা হচ্ছে যে আজকে তাদের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে শাহবাগে একটা কনভেনশন হলে এই বক্তব্য তিনি দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার ফলে এই বক্তব্যটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যে তিনি সার্জিস আলম বলছেন যে আওয়ামী লীগ করা কেউ, মানে অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ করা কেউ এনসিপিতে আসতে পারবে না। প্রশ্ন হচ্ছে যে এনসিপি কাদের নিয়ে গঠিত হয়েছে? এনসিপিতে যারা যুক্ত হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে এবং বর্তমানেও এনসিপিতে অনেকে আসছেন যারা ছাত্রলীগ আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাহলে আওয়ামী লীগকে কিংবা ছাত্রলীগকে অচ্ছুত ভাবার স্কোপ তাদের নেই, যেহেতু তিনি নিজেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ব্যাপারটা ওইটা যেহেতু পোস্টেড নেতা ছিলেন না, সেই ব্যাপারটা যুক্তি হিসেবে তার পক্ষে হয়তো দাঁড় করাতে পারবেন। আওয়ামী লীগের মানে ছাত্রলীগের সঙ্গে তার বিভিন্ন ধরনের যোগাযোগের মানে এবং বিভিন্নভাবে ছাত্রলীগ করার যে তথ্য উপাত্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুগল ঘাঁটলে পাওয়া যায়, সেগুলো চমক সৃষ্টি করতে পারে এই বক্তব্য শোনার পরে আপনার মনে, যে তিনি এক সময় কাদের সঙ্গে ছিলেন, কাদের ছত্রছায়ায় ছিলেন। হলে তিনি অবশ্য যুক্তি হিসেবে পরবর্তীতে দেখিয়েছেন যে হলে কমন রুমে যেন একটা সিট পাওয়া যায়, সেই কারণেই তিনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন, তাদের কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। ভালো যুক্তি, তিনি বাধ্য হয়েছিলেন। পরবর্তীতে যুক্তি কি? পরবর্তীতে তিনি একটা সাক্ষাৎকারে বললেন, যখন তাকে প্রশ্ন করা হলো যে 150 গাড়ির মাইক্রো এবং মানে জিপ কার সহ 150 গাড়ির যে শোডাউন করে তিনি পঞ্চগড়ে গেলেন, তার নিজের এলাকায় গেলেন, সেই খরচটা কোত্থেকে আসলো, সেই টাকাটা কোত্থেকে পেলেন? তখন তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার দাদার জমিদারি আছে, মানে ব্যাপারটা হচ্ছে জমিদারের নাতি তিনি, তার একটা নির্বাচনে যে খরচ, এই শোডাউন তো 2-4 মানে এভাবে বলেছেন যে এখানে আর কত টাকা খরচ, 3 লাখ 5 লাখ, মানে 5 লাখ টাকা তার কাছে কোনো ব্যাপারই না অভ্যুত্থান পরবর্তী সময়ে। তিনি বলছেন যে তার দাদার যে মানে সম্পদ আছে তাতে করে একটা নির্বাচনে একটা মানে নির্বাচনের খরচ জোগানো এটা তার পরিবারের পক্ষেই সম্ভব, এটা কোনো বড় ম্যাটার না। তার মানে হচ্ছে যে তারা সম্পদশালী এবং প্রভাবশালী। কিন্তু এই অভ্যুত্থানের পরপরই তাকে এরকম ভিডিও রয়েছে, পরপরই তাকে বলতে শোনা গিয়েছিল যে আমার মানিব্যাগে এখন 1-1.5 হাজার টাকা আছে কি না সেটাও সন্দেহ, এভাবেই চলতে হয় আমাদের। এরকম কথা যেমন বলেছিলেন, তেমনি তার একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছিল যে তিনি একটা ট্রেনে, একটা সাধারণ ট্রেনে সাধারণ বগিতে যাচ্ছেন, যে বগি এসি বগি না, সাধারণ বগি, এবং সেই বগির ফ্যানটা নষ্ট, তিনি গরমে ঘামছেন, গরমে ঘেমে যাচ্ছেন। এই ব্যাপারটাও দেখছি। জমিদারের নাতি তো সাধারণ ট্রেনে গরমে ঘামতে ঘামতে যাওয়ার কথা নয়, অন্তত এসি কম্পার্টমেন্টে যাওয়ার কথা। সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি যদি সত্যি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হন, তার পরিবার যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, তাহলে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন হলে থাকতে বাধ্য হয়েছিলেন কেন তাকে হলে থাকতে বাধ্য হতে হয়েছিল? ছাত্রলীগ করতে চাননি, তারপরেও ছাত্রলীগ করতে তাকে বাধ্য হতে হয়েছিল কেন?
তিনি তো যেহেতু মানে সম্পদশালী পরিবারের সদস্য তিনি, সেহেতু খুব আরামেই একটা ভালো ম্যাচে থাকতে পারতেন, একটা ভালো বাসা নিয়ে থাকতে পারতেন। বাসার কথা বাদ দিলাম, একটা ম্যাচে অন্তত থাকতে পারতেন। দাদা যদি জমিদার হয়ে থাকে তাহলে বাবাও জমিদার, বাবাও সম্পদশালী, সুতরাং একটা বাসা নিয়ে থাকতে পারতেন। সেগুলো না করে তিনি হলের কমন রুমে থাকলেন, থাকতে বাধ্য হলেন, ছাত্রলীগ করতে বাধ্য হলেন। অথচ এখন তিনি বলছেন যে তার দাদা এত সম্পদশালী যে একটা নির্বাচনের খরচ এটা কোনো ব্যাপারই না। অথচ আমরা জানি বাংলাদেশে সংসদ নির্বাচন যেভাবে হয়, যে কালচার আমরা দেখে এসেছি, তাতে সংসদ নির্বাচনে 50 কোটি 100 কোটি টাকাও খরচ হয়ে যায়। সেই টাকা তার কাছে কোনো ব্যাপার না, সেগুলো বলতে শুনেছি। তার মানে হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন বলা বক্তব্য, বিশেষ করে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলাম হলে থাকার কারণে, হলে একটা সিট পাওয়ার জন্য, কমন রুমে একটা সিট পাওয়ার জন্য, এই যুক্তিটা গ্রহণযোগ্য নয়। এই যুক্তিটা গ্রহণযোগ্য নয় কারণ তিনি পরবর্তীতে বলেছেন তিনি জমিদারের নাতি। সুতরাং তিনি ইচ্ছাকৃতভাবেই নিজের ইচ্ছায়, স্বইচ্ছায় তখন ক্ষমতাসীন ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলেন এবং ছাত্রলীগ করেছেন এবং নানাভাবে নিজের প্রভাব বিস্তার করেছেন। পরবর্তীতে মনে হয়েছে যে তার এখন সময় এসেছে, এখন যেহেতু আওয়ামী লীগের বিপক্ষে সংগ্রাম করে আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব এবং নতুন জায়গায় যাওয়া সম্ভব, সেই সিদ্ধান্ত নিয়েছেন। সেটাও তার জন্য খুবই স্বাস্থ্যকর এবং খুবই মানে ওয়াইজ সিদ্ধান্ত, যেহেতু এখন তার অবস্থান দেখছে যে আগের তুলনায় অনেক উচ্চতর অবস্থান। কারণ আগে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অবস্থান যেটা ছিল, তার চাইতেও এখন সার্জিস আলমের অবস্থান, সেটা অর্থনৈতিক অবস্থান হোক, পজিশনগত অবস্থান হোক, আলোচনার সাবজেক্ট ম্যাটেরিয়াল হিসেবে হোক, সব দিক থেকেই তিনি ছাত্রলীগের সভাপতির মানে চাইতে অনেক বেশি উচ্চতায় অবস্থান করছেন। এমনকি বিএনপিরও অনেক জাদ্রেল নেতার চাইতে তাকে নিয়ে আলোচনা, গণমাধ্যমে আলোচনা প্রতিনিয়ত বেশি হয়, অনেক বেশি হয়। বলা যায় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও গণমাধ্যমে যা খবর হয় তার চাইতে বহুগুণ খবর সার্জিস আলমকে নিয়ে হয়। সার্জিস আলম এখানে ওইটা করছেন, ওখানে ওইটা করছেন, সার্জিস ফেসবুকে এটা লিখেছেন, সার্জিস ফেসবুকে ওটা লিখেছেন। সার্জিস যদি মানে এমনও সময় হতে পারে যে সার্জিসের মানে হঠাৎ করে মানে এই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর ক্যারেক্টার অ্যানালাইসিস করলে এরকমও বলা যেতে পারে যে কোনো একদিন হয়তো মানে এরকম নিউজও হতে পারে যে প্রচণ্ড গ্যাস ফর্ম করায় সার্জিস আলম একটা সেকলো খেলেন। এরকম খবরও যদি গণমাধ্যমে পাওয়া যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। যে লেভেলের গণমাধ্যমে তিনি মানে প্রভাব বিস্তার করেন, সুতরাং তার জন্য এখনকার জায়গাটা খুবই লাভজনক এবং খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানজনকও বটে। সেই সম্মানটাকে অবশ্যই সম্মান জানানো উচিত। তার বিরুদ্ধে অনেকে অনেক রকম বাজে সমালোচনা করতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো বাজে সমালোচনায় যেতে চাই না, একেবারে কনস্ট্রাকটিভ আলোচনায় থাকতে চাই। তার আজকের অবস্থানটা যে জায়গায় আছে, অর্থাৎ বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ জায়গায় তিনি অধিষ্ঠিত হয়েছেন, তিনি হয়তো ছাত্রলীগ করা অবস্থাতেই শেষ দিকে মনে করেছিলেন এবং আজকের এই জায়গাটা তিনি কল্পনা করতে পেরেছিলেন এবং তার সিদ্ধান্তটা একটা পজিটিভ সিদ্ধান্ত ছিল এবং তিনি তার সিদ্ধান্তের জায়গায় সফল হয়েছেন। তাকে সেই কারণে একটা ক্রেডিট দিতেই হয়। কিন্তু আজকের এই সভায় যে কথাটা বললেন সেই কথাটা শতভাগ স্ববিরোধী হয়ে যায় কিনা, যদিও কৌশলে পদধারী পোস্টেড এই শব্দটা ইউজ করেছেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পোস্টেড কেউ এনসিপিতে আসতে পারবে না, এটাও তার একটা আমার মনে হয় যে ওয়াইজ কৌশল, যে কৌশলে তাকে মানে প্রশ্ন করা কিংবা তাকে সহ জড়িত করার স্কোপ থাকবে না। কারণ সার্জিস আলম ছাত্রলীগের পোস্টেড কোনো নেতা ছিলেন না, ছাত্রলীগ করতেন এটা কোনো সময়ই তিনি অস্বীকার করেননি। অন্যরা অস্বীকার করেছেন, হাসনাত আবদুল্লাহ অস্বীকার করেছেন, অনেককেই অস্বীকার করতে দেখা গেছে, কিন্তু তিনি কখনো অস্বীকার করেননি। তিনি যুক্তি হিসেবে দেখিয়েছেন যে করতে বাধ্য হয়েছিলেন। সুতরাং একসময় ছাত্রলীগ করা সার্জিস আলম আজকে এনসিপি করছেন একটাই কারণে, যে তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন না। দর্শক, আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।